গল্পকরণে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস। আজকে 11তম পর্ব। রেচেল আর নুইকে নিয়ে এডোর সাথে দেখা করতে গেল নায়া। সূর্যের সরাসরি আলোয় বাইরে ছায়ার মধ্যে বড়সড় একটা ব্যাঙের মতো বসে আছে এডো। সাথে এনেছে হানা ও আরও কয়েকজন পুরোহিতকে। রেচেলকে দেখে এডো ছাড়া বাকি সবাই উঠে দাঁড়ালো, স্যালুট করল ওকে। তবে নুই ও নায়াকে সম্মান দেখালো না কেউই। নায়াকে উদ্দেশ্য করে এডো বলল, মৃত্যু গুহার বাইরে কেন তুমি নায়া? তোমার গাছটা তো পড়ে গেছে। গত রাতে আমরা কজন মিলে ওটার ডালগুলো ভেঙে রেখে এসেছি, যাতে কাণ্ডটা তাড়াতাড়ি শুকিয়ে মারা যায়। আমার গাছ মারা গেলে তবে আমি মরব পুরোহিত, তার আগে কিছুতেই নয়। আর মারা যাওয়ার আগে কিছু কাজ আছে আমার, সেগুলো সেরে রেখে যাব। আমার গাছের একটা অংশ নতুন জায়গায় রোপণ করেছি আমি, সেটাও আবার গজিয়ে উঠতে পারে, বলল নায়া। দেখেছি, অভয়াশ্রমের দেয়ালের বাইরে আছে সেই গাছটা। ওটা ছায়ায় কোনো শাসনকারী বসতে বসতে কয়েক প্রজন্ম পার হয়ে যাবে। তবে এখন যেহেতু তুমি আর আমাদের রানী নও, সেহেতু তোমার যখন ইচ্ছা মরতে পারো। হাতে গোনা 2 জন অবশ্য আছে যারা এখনও তোমার পক্ষে কথা বলবে, তবে তাদেরও বেশ কিছু অভয়াশ্রমের মৃত্যু গুহায় চলে গেছে। ওরা অপেক্ষা করবে ভূতরূপে তোমাকে স্বাগত জানানোর জন্য, বলল এডো। তাদেরকে ধন্যবাদ জানাই আমি। ভূতের দুনিয়ায় একসাথে রাজত্ব করব আমরা। আর হ্যাঁ, আমাদের একজনকে তোমার কালো জাদু দিয়ে কিভাবে লাল মৃত্যু দিয়েছ তা দেখে বাকি সবাই তোমার বিপক্ষে চলে গেছে। একথা অবশ্য আগেও বলেছি। কে আমাকে এখানে আসতে বাধ্য করেছে এডো? এখানে আসার পথে কে আমার দিকে বিষাক্ত তীর ছুঁড়েছে? জানি না কে ছুঁড়েছে, তবে যেই ছুঁড়োক ভালো তীরন্দাজ সে নয়, নইলে এখনও তুমি 2 পায়ের উপর দাঁড়িয়ে থাকো কি করে? আসল কথা হচ্ছে, তোমার খুট শাসন অনেক দিন ধরে সহ্য করেছে আমরা। ব্যাপারটা বোকামি ছাড়া আর কিছু ছিল না। তবে এসবের অবসান হয়েছে। আগের রানীর গাছ যেমন তোমার পায়ে পড়েছিল, তেমনি তোমার গাছও পড়েছে ওই শ্বেতাঙ্গ তরুণীর পায়ে। অনেক দিন ধরে ক্ষমতার জন্য লড়েছি তুমি আর আমি, কিন্তু অবশেষে জয় হয়েছে আমার। তোমার কথা কেউ মনে রাখবে না, রাখার দরকারই বা কি? না আছে তোমার সৌন্দর্য, না আছে তারুণ্য, না আছে ক্ষমতা, আর না আছে ধৈর্য শক্তি। কাজে তীরের ব্যর্থ নিশানা। শান্তিতে থাকো তুমি। বিষাক্ত হুলের মতো শব্দের খোঁচায় ভীষণ রেগে গেছে নায়া। তাই এডোর কথার জবাবে সে বলল, আমি শান্তিতেই থাকব, কিন্তু তুমি শান্তি পাবে না। যারা তোমাকে অনুসরণ করে তারাও না। আরেকটা কথা মনে রেখো পুরোহিত, যখন তারুণ্য ও লাবণ্য বিদায় নেয় তখন থেকেই জ্ঞানী হতে শুরু করে মানুষ। গত রাতে আমার শিশিরের বাটিতে চোখ রেখেছিলাম, ভয়াবহ দৃশ্য দেখেছি। মহাদুর্যোগ ঘনিয়ে আসছে। যখন থেকে আমাদের জাতির আত্মা এই গাছের ভেতর প্রবেশ করেছে, তখন থেকে আজ পর্যন্ত আর কখনও এত বড় বিপর্যয় আমাদের উপর আসেনি। কিন্তু ওসব লুকিয়ে রাখা হয়েছে আমাদের দৃষ্টি থেকে। তাই বলো তো ঠিক কি দেখেছ? চেহারা থেকে নিজের মনোভাব সযত্নে লুকিয়ে রাখলেও এডোর চোখে ফুটে ওঠা ভীতির ছাপ নায়ার অভিজ্ঞ চোখে ঠিকই ধরা পড়েছে। না পুরোহিত, আমি আর কিছু বলবো না। দেখতে থাকো, নিজে একসময় জানবে। তোমরা সবাই দেখবে, বহুদিন ধরে তোমাদের সেবা করেছি আমি। সবসময় সাদা জাদুর চর্চা করেছি। কখনো অন্যায়ভাবে কাউকে মৃত্যুদণ্ড দিইনি। বাঁচানো সম্ভব এমন কাউকে মরতেও দিইনি। কষ্ট দিনে এমন কাউকে যাকে রক্ষা করা সম্ভব। এমনকি দাস হিসেবে যারা আমাদের সেবা করে তাদের সাথেও অবিচার করিনি আমি। তবে পুরোহিত, আমি সবসময় জানতাম পেছন থেকে সর্বদাই আমাকে হত্যার ছক কষ্ট তুমি। চেষ্টা করছো জাদু দিয়ে বা বান মেরে আমার গাছটাকে হত্যা করতে। আমি আরও জানতাম আমাদের শেষ হবে কিসে। আমি আগেই জেনেছিলাম যে এই শ্বেতাঙ্গ তরুণীর পায়েই পড়বে আমার গাছ। তাই আমি তোমাকে পাঠিয়েছিলাম ওকে আনতে। কিন্তু মাঝখান থেকে তুমি ভাবলে অসহায় মেয়েটিকে তোমার কবজায় নিয়ে তার হয়ে শাসন ক্ষমতা দখল করবে তুমি। বোকা এডো, আমি আগে থেকেই জানতাম কি হতে যাচ্ছে আর কিভাবে তা হবে। সিয়াপির কথা মনে আছে তোমার? আমার রক্তের লোক ছিল সে। বিনা কারণে অন্যায় অপবাদ দিয়ে গোত্র থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলে তুমি। তারই ভূতেই আমাকে বলেছে তার মেয়ে নুইর কথা, সেই সাথে বলেছে এই শ্বেতাঙ্গ তরুণীটির কথা। কিভাবে কি হবে সে কথাও সে বলেছে আমাকে।
আর তুমি বুদ্ধু কিনা ভাবছ তুমি একে জুলুলেন থেকে নিয়ে এসেছ? আমাদের যার ভাগ্যে যা হবার তাই হয়েছে, আর গাছ ওর পায়ে পড়েছে, কিন্তু আমাকে লাল মৃত্যু দেওয়ার বদলে সে দিয়েছে ভালোবাসা। বিনিময়ে তাকেও ভালোবাসা আর মমত্ব দিয়েছি আমি। আর কিছু বলার নেই আমার। বাকিটা যখন ঘটবে নিজেরাই দেখবে। হ্যাঁ, আমি মারা যাচ্ছি, তবে অন্য জায়গায় আবার বেঁচে উঠব, আর সবার মতো তোমরাও তা দেখবে। জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল এডু, কিন্তু নায়ার কথা শুনে যথেষ্ট ভয় পেয়ে গেছে হানা, তাই এডুর আস্তিন ধরে নিষেধ করল ওকে। তারপর ফিসফিস করে কিছু একটা বলল তার কানে। নুইকে অনুবাদ করতে বলে রেছেলের উদ্দেশ্যে সে বলল, মেয়ে, এই বুড়ির কথায় কান দিও না, আমার কথা শোনো। যখন তোমার আত্মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এমনকি তখনও তোমার ভেতরে বিশাল একটা আবাস দেখেছিলাম আমি। তাই আমি ডিনগানের কাছ থেকে চেয়ে এনেছি তোমায়। আমি, হানা আর পানি, আমরা তিনজনেই দেখেছিলাম যে নায়ার গাছ পড়বে তোমার পায়ে। তাই তুমি হবে আমাদের পরবর্তী রানী। ভূত জাতির সবাই এই ব্যাপারটা জানতে পেরেছিল, তাই আজ আনুষ্ঠানিকভাবে তোমাকে তাদের শাসক বৃক্ষমাতা বলে মেনে নিয়েছে। তোমার জন্য নতুন অনেক বড় ও শক্তিশালী এক গাছ বেছে দিয়েছে তারা। অনেক অনেক দিন বাঁচবে তোমার জন্য নির্ধারিত ওই গাছটি। চলো আমার সাথে, ওই গাছের ছায়ায় নিজের আসল জায়গা খুঁজে নাও। রানী হয়ে শাসন করো ভূত জাতির লোকদের। কিন্তু আমার তো মনে হচ্ছে তোমরা বামুনরা তোমাদের রানীর জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু কামনা করো না। না, আমি যাব না, অন্য কাউকে খুঁজে নাও, বলল রেছেল। এই কাজটা করার ক্ষমতা আমাদের হাতে নেই, ইনকো সাজানা। কে পরবর্তী রানী হবে তা নির্ধারণ করে আমাদের জাতির আত্মা। কথা দিচ্ছি, আমরা সবাই তোমার সাথে ভালো ব্যবহার করব। মহান এক রানী বানাবো তোমাকে। তোমার ছায়ায় বড় হয়ে উঠব আমরাও। তুমিও তোমার জ্ঞানের আলোয় আলোকিত করবে আমাদের। যদিও নিজের ক্ষমতা সম্বন্ধে এখনও তুমি অবগত নও, সাগরের এক তীর থেকে অপর তীর পর্যন্ত সবাই মাথা ঝুঁকাবে তোমার সম্মানে। শুনতে চাইবে তোমার মুখ্য নিঃসৃত ভবিষ্যৎবাণী। তাদের সমস্ত সম্পদ তোমার হবে। বাতাস যেমন মেঘকে তাড়িয়ে বেড়ায়, তেমন তাদেরকে এখান থেকে ওখানে তাড়িয়ে বেড়াবে তুমি। তোমার হুকুমে যুদ্ধ শুরু হবে, আর তোমার হুকুমে আসবে শান্তি। ইচ্ছামতো লোকের জীবন মৃত্যু ভাগ্য নির্ধারণ করবে তুমি। ওইসব জাতির রাজারা হাঁটু মেরে বসে কাঁপতে থাকবে তোমার সামনে। ভেট নিয়ে তোমার সামনে হাজির হবে তাদের রাজকুমাররা। দেবীর মতো রাজত্ব করবে তুমি। পেছন থেকে ফিসফিস করে নায়া বলল, যতদিন এডুকে সন্তুষ্ট রাখতে পারবে ততদিনে এসব পাবে তুমি, কিন্তু তারপর তোমার শেষ ডেকে আনবে এডো, ঠিক যেমনটা এনেছে আমার বেলায়। তাই বলছি, শাসকের আসনে না বসলে ভালো করবে মেয়ে। সাধারণ মানুষ হয়েই বরং জীবনটা উপভোগ করতে পারবে। এবার নুইকে অনুবাদ করতে বলে রেছেল বলল, তুমি বলতে চাইছো এডো যে আসলে দেশ শাসন করবে তুমি, আর আমি হব তোমার আজ্ঞাবহ দাস। কিন্তু আমি কখনোই কারো দাস হব না। এখানে যখন এসেছিলাম তখন প্রচণ্ড বেদনায় মানসিক ভারসাম্য ছিল না আমার, কিন্তু এখন আমি স্বাভাবিক। কাজে কারো কথার পুতুল হওয়ার প্রশ্নই আসে না। এবারে ভীষণ রেগে গেল এডো। বলল, সমগ্র ভূত জাতির নামে শপথ করে বলছি, জুলা, এখান থেকে তুমি জীবিত বের হতে পারবে না। অভয়াশ্রমের ভেতরে অবশ্যই তুমি নিরাপদ, কিন্তু আজ হোক বা কাল এখান থেকে তোমাকে টেনে বের করার একটা উপায় আমি অবশ্যই খুঁজে বের করব। তখন বুঝবে কে বেশি শক্তিশালী, তুমি না এডো। তোমার পিছনে বসে থাকা বুড়ি নায়াও সেটা বুঝেছে। সময় মতো তুমিও বুঝবে। কিছুদিনের জন্য বিদায়। লোকদের বলবো তুমি অসুস্থ, তাই এখানে বিশ্রাম নিচ্ছ। তুমি এখান থেকে বের না হওয়া পর্যন্ত তোমার নামে শাসন করব আমি। বিদায় ইনকো সাজানা। বলে হানা ও অন্যান্য পুরোহিতদের সাথে নিয়ে উঠে চলে গেল এডো, কিন্তু কিছু দূর গিয়ে আবার ফিরে দাঁড়ালো। মৃত্যু বৃক্ষ দেখিয়ে নায়াকে বলল, যারা তোমাকে পছন্দ করত তারা সবাই মরার জন্য ওখানে চলে গেছে। তুমি কেন পিছিয়ে পড়ে রইলে? মরতে ভয় পাও নাকি, বুড়ি ভাম? জবাবে নায়া বলল, না কাপুরুষ এডো, ভালো মানুষগুলোকে মরতে বাধ্য করেছ তুমি, যাতে ইচ্ছে মতো শয়তানি করতে পারো। কিন্তু মনে রেখো, আমার মৃত্যুর সময় এখনও আসেনি। সময়ের আগে মরব না, এমনকি আমি নিজে চাইলেও না।
দূরে দাঁড়িয়েই শুনল এডো। সাদা হয়ে গেল ওর চেহারা। তারপরে রাগে লাফালাফি জুড়ে দিল। তারপর ব্যাঙ যেভাবে বিষ ছুঁড়ে দেয় সেভাবে অভিশাপ ছুটতে লাগল সে। তবে ওসবে বিন্দুমাত্র কান দিল না নায়া। নিজের গুহায় ফিরে এলো, শান্তভাবে বসে পড়ল বিছানার উপর। রেচেল জিজ্ঞেস করল, লোকটা তোমাকে এত ঘৃণা করে কেন নায়া? স্মিত হেসে নায়া বলল, এটাই তো প্রকৃতির নিয়ম। যারা খারাপ তারা ভালো মানুষদের সহ্য করতে পারে না, ঘৃণা করে। বহু বছর ধরে এরও চাইতো আমার নাম ব্যবহার করে এদের শাসন করতে, চাইতো ওর খারাপ ইচ্ছাগুলো আমাকে দিয়ে পূরণ করিয়ে নিতে, কিন্তু ওকে সেই সুযোগ কখনোই দেইনি আমি। ও শাসকের আসনে বসলে সবার কাছে আমাদের জাতির গোপন ব্যাপারগুলো ফাঁস করে দিত। শুদ্ধ জ্ঞানের বদলে জুলো রাজা ডিনগানের মতো বাহুবলে ভয় দেখিয়ে শাসন করত ও। দাস জাতিগুলোকে পাঠিয়ে দিত লড়াই করার জন্য, তাদের দিয়ে দেশ জয় করত, নিজের জন্য বিশাল বাড়ি বানাতো, অজস্র স্ত্রী গ্রহণ করত। আর এসব করার পথে আমি ছিলাম ওর সবচেয়ে বড় বাধা। কাজেই অহরাত্রে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে সে। কিন্তু ওর চেয়ে আমার জাদু অনেক বেশি শক্তিশালী। আমার গাছ যতদিন দাঁড়িয়েছিল আমার হুকুম মানতে বাধ্য ছিল ও। কিন্তু নিয়তির লিখন খণ্ডন করা যায় না। আমার গাছটা তোমার পায়ে আছড়ে পড়ল, তখন আমাকে লাল মৃত্যু দিত এদ্রো, কিন্তু তুমি আমাকে রক্ষা করেছ, সেজন্য প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করি আমি। কিন্তু তোমার জায়গায় আমাকে কেন বৃক্ষমাতা বানাতে চাই এডো? রেচেলের প্রশ্ন। কারণ আমার গাছটা তোমার পায়েই পড়েছে, আর ভূতজাতি সবার ইচ্ছে তোমাকে আমাদের রানী বানাবে। উপরন্তু গাছটা তোমার পায়ে পড়ায় তোমার আর আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। তাছাড়া এডো মনে করে কোনোভাবে তোমার সাথে ওর রক্তের বন্ধন আছে। যেহেতু তোমার আত্মা বিশুদ্ধ, তাই ও শাসন করলেও ওর পাপের পরিমাণ থেকে ওকে বাঁচাবে তোমার আত্মা। আর তোমার ভেতরে বিশেষ জ্ঞান আর ক্ষমতা আছে, এডো সেটা দেখেছে। তাই ও ভাবে তোমার জ্ঞান ও ক্ষমতা ব্যবহার করে ভূতজাতির যে কারো চেয়ে অনেক বড় মানুষ হতে পারবে ও। তবে কোনোভাবে তুমি যদি ওকে অসন্তুষ্ট করো, তাহলে ছলে বলে কৌশলে তোমাকে শাসকের আসন থেকে সরিয়ে দেবে। তারপর আবার নিজের ইচ্ছে মাফিক কাউকে বসাবে ওখানে। তবে চিন্তা করো না, এখানে অভয়শ্রমের ভেতর অবশ্যই নিরাপদ তুমি। হয়তো তাই মা, কিন্তু এখানে তো আর আজীবন থাকতে পারবো না। আমার নিজের ভেতরেও তো গুমড়ে মরছে অনেক দুঃখ। হয়তো ওই দুঃখী মানুষগুলোর মতো আমাকেও ওই মৃত্যু গুহার আশ্রয় নিতে হবে, বলল রেচেল। নায়া বলল, তোমার কষ্টের সব কারণ আমি এখনো জানি না। সব খুলে বলো আমায়, হয়তো তোমাকে সাহায্য করতে পারবো আমি। জ্ঞান থাকা পর্যন্ত যা যা রেচেল দেখেছে, সেভাবে জুলোল্যান্ডে যাওয়া, থাকতে বাধ্য হওয়া, বাবা আর শেষ আশ্রয় ভালোবাসার মানুষটি মৃতদেহ চোখের সামনে দেখা পর্যন্ত খুলে বলল সব। এর মধ্যে একবারও বাধা দেয়নি নায়া। রেচেলের গল্প শুনে খুবই কষ্ট পেল সে। আফসোস করে বলল, বাইরের দুনিয়া আসলেই খুব খারাপ। এখানে অন্তত মানুষকে ইচ্ছাকৃত রক্তপাত দেখতে হয় না বললেই চলে। তারপর জিজ্ঞেস করল, বলো মেয়ে, তোমার ইচ্ছা কি? কি চাও তুমি? রেচেল বলল, আমার বাবা মা আর প্রিয়তমের সাথে মিলিত হতে চাই আমি। কিন্তু তারা সবাই যদি মারাই গিয়ে থাকে, তো মৃত্যু ছাড়া তাদের সাথে তুমি মিলিত হবে কি করে? আর মৃত্যু যদি তোমার চাহিদা হয়, তো জীবন মৃত্যু বৃক্ষের ছায়ায় গিয়ে বসো। ওই গাছের বিষ বাষ্পে অল্প সময়ের মধ্যেই মৃত্যু খুঁজে পাবে তুমি। না মা, তা করব না, কারণ সেটা হবে আত্মহত্যা। আমার ধর্ম বলে এর চেয়ে বড় পাপ খুব কমই আছে। তাহলে স্বয়ং মৃত্যু তোমাকে খুঁজে না নেওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করতেই হবে। তবে সেই পথটা হবে অনেক লম্বা, বলল নায়া। হ্যাঁ মা, জীবনটা এখনই আমার কাছে অনেক লম্বা মনে হচ্ছে। জানি না কিভাবে বাকি জীবন কাটাবো আমি। এক নুইকে ছাড়া এখানে আমার এমনকি আর কোনো বন্ধুও নেই। না, আরেকজন আছে, বলে নিজেকে দেখালো নায়া। তারপর বলল, তবে আমার সময় খুব কম। তারপর চুপ হয়ে গেল সবাই। হঠাৎ নায়া প্রশ্ন করল, তুমি কি সাহসী মেয়ে? জুলোরা তো বলতো আমার নাকি অনেক সাহস, কিন্তু এখানে এই অবস্থায় সাহস আর আমার কি কাজে লাগবে? শোনো মেয়ে, শরীরের সাহসে কিছুই আসে যায় না,
কিন্তু মনের সাহস থাকাটাই আসল, ওটার অনেক মূল্য। আচ্ছা, তুমি বললে তোমার ভালোবাসার পাত্রের মৃত্যু হয়েছে, এখন ওকে যদি ওপারে তোমার জন্য অপেক্ষারত দেখো, তাহলে কি তোমার ভালো লাগবে? একটা যেন আনন্দ আলো জ্বলে উঠল রেচেলের চোখে। বলল, ভালো লাগবে কি না জানি না, হয়তো লাগবে, কিন্তু এটা তো সম্ভব নয়। জীবন আর মৃত্যু, দুই নদীর দুই দিকে চলে গেছে। স্বয়ং মৃত্যু ছাড়া ওই নদীতে চোখ বোলানো কোনো জীবিত মানুষের দ্বারা সম্ভব নয়। অন্যদের জন্য সম্ভব নয়, কিন্তু আমার এখনো অনেক ক্ষমতা আছে, বলল নায়া। তোমার আত্মা শুদ্ধ, সম্ভবত তোমাকে মৃত্যু নদীর ওপারে পাঠিয়ে আবার জীবিতদের মাঝে ফিরিয়ে আনতে পারবো আমি, কিন্তু সেটা হবে ভয়ানক বিপজ্জনক কাজ। অবশ্য তোমার জন্য সেই বিপদ কিছুই না, তবে তোমাকেই বিপদের মোকাবেলা করতে হবে বেশি। এমনও হতে পারে যেখানে তোমাকে পাঠাবো সেখানে হয়তো তোমাকে থেকেও যেতে হতে পারে। যদি ওই জগতে ওকে খুঁজে না পাই তো এখানে থাকতেও আমার আপত্তি নেই। পাঠাও মা, যত শীঘ্রই সম্ভব ওখানে পাঠিয়ে দাও আমাকে। বাঁচি বা মরি, সবসময় ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব আমি, বলল আপ্লুত রেচেল। একটু চিন্তা করল নায়া, তারপর বলল, কেবল তোমার জন্য চেষ্টা করব আমি, কারণ লাল মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছো তুমি। তবে এখনই না, আগে খাও, নইলে কিছুই করব না। কাজেই খেলো রেচেল। একটু ঝিমুনি আশায় ঘুমিয়ে নিল খানিক। হয়তো ক্লান্ত ছিল ও, হয়তো খাবারের সাথে কোনো ঔষধ মেশানো ছিল যার প্রভাবে ঘুমিয়েছে ও। তবে আসলে কি হয়েছে কে জানে। যা হোক, ঘুম ভাঙার পর রেচেলকে নিয়ে গুহামুখে গেল নায়া। নীরবে দাঁড়িয়ে আকাশের তারা দেখল দুজনে। এক ফোঁটাও বাতাস নেই কোথাও, গাছের একটা পাতাও নড়ছে না। কিছুক্ষণ পর পর বন থেকে ভেসে আসছে বজ্রপাতের মতো আওয়াজ। মৃত গাছের কাণ্ড ফেটে আছড়ে পড়ার শব্দ ওটা। কখনো বজ্রপাতের মতো আওয়াজ তুলে আছড়ে পড়ছে কোনো গাছ, আবার ভূতা ধূপ আওয়াজ কানে আসছে, অর্থাৎ গাছটা দূরে কোথাও পড়েছে। এই কাণ্ড ফাটা ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। বিশ্ব চরাচর যেন ডুবে আছে নিস্তব্ধতার সাগরে। আজই প্রথম এই নীরবতা আর রহস্যময়তার অনুভবে ভয় ভয় লাগছে রেচেলের। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই সাহস ফিরে পেল ও। এটাও অনুভব করল, হঠাৎ পাওয়া সাহসের অনুভূতি হচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা সাবেক বৃক্ষমাতা নায়া, যার কাছে রয়েছে ওদের জাতির কয়েক শতাব্দী ধরে সঞ্চিত জ্ঞানের ভাণ্ডার। নরম কণ্ঠে নায়া বলল, দেখো, ওই রাত আর আকাশের তারাগুলো দেখে নাও। হতে পারে এদের সাথে এটাই তোমার শেষ রাত। যেখানে যাবে সেখানে থেকে নাও ফিরে আসতে পারো তুমি। কি ভয় পাচ্ছ? ভয় পেলে বলো, তাহলে আর ওখানে তোমাকে পাঠাবো না। না মা, ভয় পাচ্ছি না, তবে যাচ্ছি কোথায় বলুন তো? মৃতদের দেশে যাবে। এসো, সময় হয়ে গেছে প্রায়। পবিত্র গাছের মাথার উপর চলে এসেছে বড় তারাটা। তখন নুই বলল, মা, লেডির সাথে আমিও যেতে চাই। মৃতদের দেশে আমার পরম আত্মীয়রা আছে। তাছাড়া আমার বোন যেখানে যায় সেখানে আমিও তার সাথে যাই। বেশ, তুমিও যাবে, সেয়াপির মেয়ে। তবে আমি এখানেই থাকব। যেহেতু তুমি আমার রক্ত, তাই তোমাকে সহ লেডিকে মৃত্যুলোক থেকে এদিকে ফিরে আনা সহজ হবে। নুইকে বলল নায়া। এ পর্যন্ত বলে গুহার ভেতরে ঢুকে পড়ল সে। ওখানে স্ট্যালাকটাইটের খুঁটির সামনে কতগুলো জ্বলন্ত মোম পাশাপাশি দাঁড় করিয়ে একটা বৃত্ত তৈরি করা হয়েছে। সেই বৃত্তের ভেতর ঢুকে মেঝেতে বসল সে। তারপর নুই আর রেচেলকে বলল তার দিকে মুখ করে বসতে। তখনই গুহায় ঢুকল দুজন বুবা কালা মহিলা। নায়ের দুপাশে বসল তারা। তাদের সামনে রাখা শিশির পাত্রের দিকে নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনেই। ওদেরকে কিছু একটা ইঙ্গিত করল নায়া। তখন মহিলা দুজন কোত্থেকে যেন বের করল ছোট্ট দুটো ড্রাম। কাঠির আঘাতে ড্রাম থেকে অদ্ভুত একটা একঘেয়ে সুর তুলল তারা। সেই ততোধিক অদ্ভুত ও বন্য ধরনের একটা গান ধরল সাবেক বৃক্ষমাতা নায়া। ভীষণ লম্বা একটা গান। তারপর রেচেল আর নুইর ডান হাত ধরে ওদের চোখে তাকিয়ে রইল সে। রেচেল অনুভব করল কিছু একটা পরিবর্তন আসছে ওর আশেপাশে। ইতিমধ্যে ওর চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে নায়ার দুপাশে বসে থাকা মহিলা দুজন।
তবে ড্রামের আওয়াজ তখনও কানে আসছে। শুধু আসছেই না, পূর্ণাঙ্গ গানের রূপ নিয়েছে সেটা। আশপাশের দৃশ্যগুলো অন্যরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছে আকাশের তারা, ড্রামের সুরে এমনকি নাচতে শুরু করেছে সেই তারাগুলো। নায়ার গানের শব্দ ধ্বনিতে প্রতিধ্বনি হতে লাগলো সবখানে। রেচেলের মনে হলো যেন পুরো আকাশ বাতাস ভরে উঠেছে গানের শব্দে। গানের শব্দে যেন ঝড় উঠল বনবনানীতে। বিশাল সব ঢেউ আছড়ে পড়তে লাগলো কুলের উপর। রণহুঙ্কার দিয়ে উঠল হাজার হাজার সৈন্য। একই সাথে কানে আসতে লাগলো হাজারো নারীর আর্তনাদ। ধীরে ধীরে কমে আসতে শুরু করলো এই সমস্ত শব্দ। মনে হলো যেন এসব ছেড়ে এগিয়ে চলেছে রেচেল। ওর অনেক নিচ থেকে ভেসে আসছে মৃদু থেকে মৃদুতর হতে থাকা এসব রকম শব্দ। কমতে কমতে একসময় নেই হয়ে গেল দুনিয়াবির এসব আওয়াজ। শুরু হলো নতুন এক গান, যেন শূন্য স্থান থেকে উঠে আসছে রহস্যময় শব্দগুলো, এজন্য অন্য জগতের গান। রেচেলের চোখের সামনে ভেসে উঠল অন্ধকার আকাশ, তারপর একাধিক গ্রহ নক্ষত্র। মনে হতে লাগলো বজ্রধ্বনিতে কেউ একজন গাইছে কিছু একটা, আর তার উত্তরে ভেসে আসছে লাখো কণ্ঠে তার জবাব। এমনই গুরুগম্ভীর সেই আওয়াজ, মনে হচ্ছে যেন একটা সূর্যকে পাশ কাটিয়ে যাচ্ছে অপর একটা সূর্য। ফলে প্রলয়নকারী সেই শব্দের দাপটে কেঁপে উঠছে স্বর্গলোক, মর্ত্যলোক। তীব্র গতিতে ছুটে চলা রেচেল একে একে ওসবকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। হারিয়ে গেল অপার্থিব গানের আওয়াজও। একসময় রেচেলের মনে হতে লাগলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সীমার বাইরে চলে এসেছে ও। এখানে প্রাণের কোনো নাম নিশানা নেই, প্রাণ ধারণের উপযোগী কিছুই নেই। গ্রহ নক্ষত্র, উল্কা, ধূমকেতু, ধূম্রজাল কিছুই নেই। আছে কেবল নিঃসীম শূন্যতা। তবে হ্যাঁ, বহুদূরে অতি উজ্জ্বল একটা আলোর বিন্দু আছে। ভীতিকর কিছু একটা আছে সেই আলোর ভেতর। রেচেলের অস্তিত্বের ভিত কাঁপিয়ে দিল অপার্থিব জিনিসটার উপস্থিতি। অত্যন্ত দ্রুততার সাথে ওদিকে ভাসিয়ে নেওয়া হলো রেচেলকে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না ও। মুহূর্তের ভেতর আলোর উৎসটার কাছাকাছি পৌঁছে গেল ও। তারপর অনেক লম্বা একটা সময় অপেক্ষা করতে হলো রেচেলকে। একসময় ও ভাবল, দাঁড়ানোর মতো একটা জায়গা যদি পেতাম। ও কি অদ্ভুত! সত্যি ওর সামনে আকৃতি পেতে থাকলো চারদিকে ক্লিফ ঘেরা টাওয়ারের মতো উঁচু একটা ধাতব কাঠামো। ঠিক যেন একটা বন্দর। সেই বন্দরের তীরে যেন আছড়ে পড়ছে মহাশূন্য থেকে ভেসে আসা অন্ধকারের ঢেউ। পারে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে সেগুলো। যেখানে আলো আছে বটে, কিন্তু আলোর এমন প্রকৃতি যা বর্ণনার অতীত। বলা বাহুল্য, এমন কিছু দেখার কোনো অভিজ্ঞতা রেচেলের নেই। সম্ভবত কোনো মানুষেরও নেই। অন্তত তাই রেচেলের ধারণা। এই আলো সূর্য থেকে আসা নয়, এমনকি কোনো নক্ষত্র থেকে ধার করাও নয়। কিন্তু তবুও তা অদ্ভুত দীপ্তি নিয়ে জ্বলজ্বল করছে। ধীরে ধীরে কিছু আকৃতি ধরা দিতে শুরু করলো রেচেলের চোখে। ওর মনে হলো আলোর জেল্লাটাকে অপেল থেকে বিচ্ছুরিত আলোর সাথে তুলনা করা যেতে পারে। সেই আলোয় ওর চোখে পড়ল অসাধারণ সুন্দর সব প্রাসাদ, পিরামিড আকৃতির কাঠামো, আদিগন্ত বিস্তৃত সাগর, দুধসাদা পাহাড়, বিশাল সমতল ভূমি ইত্যাদি। সেখানে ফুটে আছে অজানা সব রঙের ফুল। আর চোখে পড়ল মলিন রঙা তরল সমৃদ্ধ এক লেক। ওই তরলের উপর দাও দাও করে জ্বলছে ভয়াবহ আগুন। যাই চোখে পড়ল, হয় সেগুলো ভীষণ সুন্দর, নয়তো অসম্ভব ভয়ঙ্কর। ফুলের পাপড়ির মতো একের পর এক আশ্চর্য সব জনপদের জন্ম হচ্ছে সেই আলোর ভেতর, এবং মুহূর্তের ভেতর ফুলের পাপড়ির মতো ঝরেও পড়ছে সেগুলো। গায়েব হয়ে যাচ্ছে অথল মহাশূন্যের ভেতর। পর মুহূর্তেই আবার ওখানে তৈরি হচ্ছে আরও সুন্দর, আরও চমৎকার, আরও আশ্চর্য এক দুনিয়া। কিন্তু সেটাও ঝরে পড়ছে। সেটার জায়গা নিচ্ছে নতুন, আরও নিখুঁত এক জগৎ। এই দৃশ্যগুলো এক মুহূর্তেই দেখল, নাকি ইতিমধ্যে লক্ষ বছর কেটে গেছে বলতে পারল না রেচেল। তন্ময় হয়ে আশ্চর্য এই লীলা দেখছে ও। মুহূর্ত আগে যেখানে ছিল আগুনের সাগর, পর মুহূর্তেই সেখানে হয়ে গেল ফুলে ভরা ঘাসের মাঠ।
এক নগরে যদি দেখা যাচ্ছে অনিন্দ সুন্দর থাম কলামে সমৃদ্ধ কোনো প্রাসাদ, পরের মুহূর্তেই সেটা হয়ে গেল আরও নিখুঁত শতগুণ সুন্দর এক সৃষ্টির প্রতিচ্ছবি। একইভাবে বদলে গেল আকাশ, সাগর, পাহাড়, সব কিছু। এইসব রেচেলের মস্তিষ্কের ধারণা ক্ষমতার অনেক বাইরের ব্যাপার। এভাবে বহু সময় কেটে যাবার পর রেচেলের মনে হলো যেন ওর হাত ধরেছে কেউ, ওকে টেনে নিচের দিকে নিয়ে চলল অদৃশ্য সেই হাতটা। একসময় রেচেল দেখল অগণিত আলোক বিন্দু ঘিরে আছে ওকে। বিন্দুগুলোর পেছনে আছে অস্পষ্ট ধোঁয়ার মতো চেহারা। ধোঁয়াশার পেছনে ঝকঝক করছে তাদের উজ্জ্বল সোনালি চোখ। নির্বিশেষ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে তারা সবাই। ওকে নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে তারা। তাদের ফিসফিসানির আওয়াজে তৈরি হচ্ছে শান্ত সাগরে ওঠা ঢেউয়ের মতো শব্দ। ওপেল রাঙা আলোর উৎস পর্যন্ত ওকে সঙ্গ দিয়ে এগিয়ে নিয়ে গেল তারা। ওখান থেকে ওকে নিয়ে যাওয়া হলো ধূসর রঙের বিরাট এক হল ঘরে। মাথার উপর হেলে থাকা পাহাড়ি ক্লিফগুলো মিলিত হয়ে তৈরি করেছে হলঘরটার ছাদ। এখানে ওকে বসিয়ে রেখে গায়েব হয়ে গেল উজ্জ্বল সোনালি আলোকবিন্দুর মতো চোখওয়ালা অস্পষ্ট মুখচ্ছবিগুলো। নীরবতা, পিনপতন নীরবতা, নিস্তব্ধতা যেন কুরে কুরে খাচ্ছে রেচেলকে। একা এভাবে কত শতাব্দী ধরে রেচেল বসে আছে বলতে পারবে না ও। একাকিত্ব যেন জীবিত প্রাণী। তার উদৃশ্য হাত যেন আঁকড়ে ধরেছে রেচেলের কণ্ঠ। দম নিতে পারছে না ও। আর কয়েক মুহূর্ত এভাবে থাকলে নিশ্চিত মৃত্যু হবে ওর। রেচেল বলতে পারবে না যে এভাবে কয়েক লক্ষ বছর কেটে গেছে নাকি কয়েকটা মুহূর্ত কেটেছে মাত্র। মরতে মরতে আবার বেঁচে উঠল ও। চোখের সামনে আগের মতো আকৃতি নিয়েছে একটা শারীরিক কাঠামো। তবে এবার আর আগেরগুলো নয়। এই কাঠামোটা ধোঁয়ার মতো, কেবল নড়াচড়া করলেই চোখে পড়ে যে কিছু একটা আছে ওখানে। তবে ওর শরীরটা বিশাল। তার চোখগুলো দেখতে পাচ্ছে রেচেল। দানবীয় কাঠামোর অনেক উপরে সেই চোখগুলো। যেন অনেক উপর থেকে একটা শিশুর দিকে তাকিয়ে আছে বিশাল এক দানব। কয়েক মুহূর্তে রেচেল অনুভব করল ওকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকগুলো বিশাল দেহী ধোঁয়াটে কাঠামো। বড় ভয়ানক সেই চোখ, কিন্তু তবু খানিক স্বস্তি পাচ্ছে রেচেল। অন্তত একাকিত্বের অত্যাচার ওকে সহ্য করতে হচ্ছে না। তারা অন্তত জীবিত। বিশাল দেহী ছায়াগুলোর মধ্যে ততোধিক বিশাল একটা ছায়া ঝুঁকে এলো ওর দিকে। নিজের মাথার ভেতর তার কণ্ঠ শুনতে পেল রেচেল। সে জিজ্ঞেস করছে, কি এমন হয়েছে যে সময়ের আগে, আয়ু শেষ হওয়ার আগে মৃত্যুলোকে হাজির হয়েছে রেচেল? রেচেলও মনে মনে জবাব দিল যে যাদের সে ভালোবাসত তাদের সবাই মারা গেছে, তাদেরই খুঁজতে এসেছে সে। সাথে সাথে কানে কানে রেচেল শুনল সেই কণ্ঠটা হুকুম করছে, রেচেলের সাথে সম্পর্কিত সকল মৃতদেরকে ওর সামনে হাজির করো। ধূসর হলটার শেষ প্রান্তে খুলে গেল বিশাল এক দরজার পাল্লা। সেখান দিয়ে বেরিয়ে এলো উড়ন্ত ধোঁয়াশার মতো অস্পষ্ট এক কাঠামো। দুহাতে আলগোছে কোলে করে নিয়ে এসেছে এক শিশু বাচ্চা। বাচ্চাটি হচ্ছে পন্ডোল্যান্ডের উপকূলে সমাহিত করা ওর ছোট্ট ভাই। চোখ খুলে বাচ্চাটা ওকে দেখল এবং রেচেলের চোখের দিকে তাকিয়ে হাসল একবার। এরপরেই সরিয়ে নিয়ে যাওয়া হলো বাচ্চাটাকে। এরপর এভাবে একে একে আনতে শুরু করলো ওর পরিচিত সবাইকে। সেই স্কুল জীবনের বন্ধু থেকে শুরু করে সবাইকেই। একসময় আনা হলো জুলো যোদ্ধাদেরকে। নুইকে বাঁচাতে গিয়ে যাকে হত্যা করেছিল ও। লোকটাকে দেখে খানিক কুঁকড়ে গেল রেচেল, কারণ ওর রক্ত লেগে আছে রেচেলের হাতে। তবে বাকি সবার মতো ওই লোকটাও রেচেলের দিকে তাকিয়ে হাসল একবার। এরপরে এলো সেই নারী উঝা। ইনকোসাজানা হিসেবে জুলুল্যান্ডে প্রবেশের সময় জুলুল্যান্ডের হাতে মারা গিয়েছিল যে। সে হাসলও না, আবার রাগও করল না, স্রেফ চলে গেল। এবার এলো ওর মা। তার চোখে আনন্দের দৃষ্টি। আশীর্বাদের ভঙ্গিতে রেচেলের মাথার উপর হাত তুলে দিল সে। রেচেল চেষ্টা করলো তার সাথে কথা বলতে, কিন্তু বৃথা চেষ্টা। এরপর আনা হলো ওর বাবাকে। সেও আশীর্বাদ করে গেল ওকে। তার উপস্থিতিতে রেচেলের মনে হলো ওর আত্মা তো বটেই, পুরো জায়গাটাই শান্তির ছায়া পড়ল। এরপরে উপস্থিত করা হলো কালো আত্মা ইসমাইলকে। চোখে আবেদন নিয়ে মাথা তুলে তাকালো সে। ঝড় উঠল রেচেলের মনে। ক্ষমা চাইছ?
ক্ষমা করব? কিন্তু কেন? তুমি তো হত্যা করেছ আমার পছন্দের সব মানুষকে। মুহূর্তের মধ্যেই ঘরে হাজির হলো প্রথম দেখা সেই জলজলে সোনালি চোখওয়ালা আত্মারা। সবাই তাকিয়ে আছে ওর দিকে, এমনকি ধোয়ার মতো দানবীয় কাঠামোগুলো ওকে দেখছে। সবাই অপেক্ষা করছে ওর সিদ্ধান্তের জন্য। একসময় মন নরম হয়ে গেল রেচেলের। আশীর্বাদ করে হাত তুলল ও। প্রথমবারের মতো মুখে কিছু বলার ক্ষমতা পেল রেচেল। বলল, আমিও যেহেতু ভবিষ্যতের ক্ষমার আশা করি, তাই ক্ষমা করলাম তোমাকে। শান্তিতে থেকো। ঘণ্টা ধ্বনির মতো পুরো ঘরে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকলো রেচেলের কথাগুলো। ইসমাইলকে সরিয়ে নেওয়ার পর থামল এই আওয়াজ। এরপর নিজ পায়ে হেঁটে এলো বামুন একজন মানুষ। সাথে সাথে তাকে চিনে ফেলল রেচেল। এ হচ্ছে পানি, এডোর ভাই ও সহপুরোহিত। পৃথিবীতে সে ছিল আধাভূত, কাজেই এখানে পায়ে হাঁটার ক্ষমতা পেয়েছে সে। রেচেলকে কিছুই বলল না সে। লজ্জিত মুখে ওর সামনে এলো আর আধোবদনেই চলে গেল। ধীরে ধীরে বন্ধ হয়ে গেল হলঘরটার শেষ মাথার দরজাটা। মেঘের মতো ধোঁয়ায় ভরে গেল ওই প্রান্ত। চলে গেল সবাই। গায়েব হয়ে গেল পরিচিত অপরিচিত দানবীয় ছোট বড় সব ধরনের আত্মা। আবার একাকিত্ব ঘিরে ধরল ওকে। জোর হারিয়ে ফেলল ওর হাঁটু। মেঝেতে বসে পড়ল ও ঝরে ঝরতে শুরু করল চোখের পানি। তখনই কারো উপস্থিতি অনুভব করল ও। মুখ তুলে তাকিয়ে একজোড়া চোখ দেখল রেচেল। আর মাথার ভিতর সেই আগের কণ্ঠটাই প্রশ্ন করল যে, ইচ্ছা পূরণ হওয়া সত্ত্বেও মন খারাপ কেন রেচেলের? কেন কাঁদছে সে? জবাবে রেচেল বলল, যাকে ও খুঁজছে তাকে পায়নি, খুঁজছে রিচার্ড ডেরিয়ানকে। কণ্ঠটা চিৎকার করে রাখল, রিচার্ড ডেরিয়ান, রিচার্ড ডেরিয়ান। কিন্তু কেউ এলো না। কণ্ঠটা রেচেলকে বলল, এই জগতে নেই সে, অন্য কোনো জগতে তার খোঁজ করো। রেগে গেল রেচেল। বলল, আমাকে নিয়ে উপহাস করছো তুমি? ও মারা গেছে, আর যেহেতু এটাই মৃতদের দেশ, তাই এখানেই থাকতে বাধ্য সে। আমি কাউকে উপহাস করি না। দেখো মরণশীলা মেয়ে, দেখে নিশ্চিত হও। পর মুহূর্তে যেন বিস্ফোরিত হলো হলঘরের প্রান্তের দরজা। ঘরে প্রবেশ করতে শুরু করলো অগণিত অসংখ্য আত্মা। কি নেই সেখানে? সাদা কালো হলুদ সব গাত্রবর্ণের সব জাতির লোক আসতে থাকলো। প্রজন্মের পর প্রজন্ম আসতে থাকলো। রেচেলের কল্পনা সীমা ছাড়িয়ে গেল তাদের সংখ্যা। একই সাথে তাদের সবাইকে জায়গা দিতে গিয়েই ক্রমে বড় হতে থাকলো হলঘরের আয়তন। নারী পুরুষ শিশু যুবক রাজা ভিখারি পুরোহিত সৈনিক, কি নেই? সাগরের ঢেউয়ের মতো ধেয়ে এলো তারা। তাদের ভাসমান চুলগুলো যেন সেই ঢেউয়ের ফেনাময় চূড়া। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর ধরে আসতেই থাকলো তারা। আর তাদের প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন উচ্চারিত হলো, আমাকে কি তুমি খুঁজছ? প্রত্যেকের চেহারা দেখল রেচেল, কিন্তু লক্ষ কোটি আত্মার ভিড়েও রিচার্ডের কাঙ্ক্ষিত মুখটা ওর নজরে এলো না। সব শেষে এলো জুলোরা। সুশৃঙ্খল সৈন্যবাহিনীর মতো রেজিমেন্টে রেজিমেন্টে এলো তারা। তাদের পুরো ভাগে রইল চাকা। রিনগানের সাথে চেহারার মিল দেখে তাকে চিনল রেচেল। ধমকে উঠল রেচেলকে। সে জিজ্ঞেস করল যে, কিভাবে জুলো জাতের আত্মার আসনে বসল রেচেল। জবাবে রেচেল বলতে শুরু করল ওর কাহিনী। কিন্তু তখনই হলঘরটা ভরে উঠল উচ্চস্বরে হাসির আওয়াজে। ধসে পড়ল ঘরের ছাদ। হলঘরটাকে আবার নতুন করে তৈরি করল সেই দানবীয় আত্মাগুলো। তবে এবার সেটা বানানো হলো মর্ত্যলোকের যে অভয়াশ্রমের গুহায় বসে এই যাত্রা শুরু করেছিল রেচেল, সেই আবহে। ধীরে ধীরে মিলিয়ে গেল ট্রাম্পেটের আওয়াজ। অন্ধকার হয়ে গেল চারদিক। কানে এলো ছোট্ট ড্রাম বাজানোর শব্দ। চোখ খুলল রেচেল। সামনেই বসে আছে সাবেক বৃক্ষমাতা নায়া। তার দুপাশে বসে ছোট্ট ড্রাম বাজাতে বাজাতে শিশির পাত্রের দিকে তাকিয়ে আছে বোবা কালা মহিলারা। হাজার হাজার বছর আগে এই অভাবনীয় যাত্রা শুরু করেছিল রেচেল। তখন দেখেছিল নায়ার পাশে বসা বামুন মহিলাটা তার সামনের বাটি থেকে স্থির করেছে। এখনও তা শেষ করতে পারেনি মহিলাটি। যাত্রা শুরু করার আগে রেচেল দেখেছে
কুপির আগুনে পুড়ে মাটিতে পড়ে যাচ্ছিল বিরাট একটা মথ। এখনও সেটা মাঝপথে রয়েছে, মাটিতে পড়ে সারতে পারেনি। নিজের ঘাড়ে হাত দিতে যাচ্ছিল নুই, ওই হাতটা মাত্র ওর ঘাড় ছুতে যাচ্ছে। তাহলে কি এতক্ষণ স্থির হয়েছিল সময়ের চাকা? গান বন্ধ করল নায়া। বামন মহিলারাও তাদের বাদ্যবাজনা বন্ধ করল। রেচেলকে নায়া জিজ্ঞেস করল, গিয়েছিলে মেয়ে? প্রশ্নটা করে কৌতূহলী দৃষ্টিতে রেচেলের দিকে তাকিয়ে রইল নায়া। হ্যাঁ মা, অনেক দূরে আর ভীষণ অদ্ভুত এক ভ্রমণে গিয়েছিলাম। আর নুই, ভাতিজি আমার, তুমিও গিয়েছিলে? উত্তর দিতে গিয়ে কেঁপে উঠল নুই। তারপর বলল, হ্যাঁ, কিন্তু আমার বোনের সাথে যেতে পারিনি। আমি একাকী গিয়েছি। বছরের পর বছর ধরে ঘুরে বেরিয়েছি, সম্পূর্ণ একা। এবার নায়া বলল, অনেক দূর আর অনেক লম্বা এক যাত্রায় গিয়েছিল বলছো তুমি ইনকো সাজানা। নুইও বলছো ওই যাত্রা পার করে এসেছ অনেক বছর। কিন্তু অবাক কাণ্ড দেখো, এই মঠটার ডানায় আগুন লেগেছে। কূপের মাথা থেকে ওঠা মেঝেতে পড়তে যতটুকু সময় লাগে তা পার হওয়ার আগেই ফিরে এসেছো দুজনেই। আমার কি মনে হয় জানো, তোমরা ঘুমিয়ে পড়েছিলে, এক মুহূর্তের একটা স্বপ্ন দেখেছ, তারপরে ঘুম ভেঙেছে দুজনের। জবাবে রেচেল বলল, হয়তো তাই মা, তবে আমার স্বপ্নটা ছিল খুবই অদ্ভুত। এমন স্বপ্ন আর কখনো দেখিনি, ভবিষ্যতে আর কখনো দেখতে চাই না। সব নক্ষত্র সব ছাড়িয়ে চলে গিয়েছিলাম আমি, গিয়েছিলাম মৃতদের দেশে। এই জীবনে আর আমার দেখা না দেখা লক্ষ কোটি মানুষকে দেখানো হয়েছে আমায়। ওদেরকে নিয়ে এসেছিল আকার আকৃতিবিহীন কতগুলো অদ্ভুত কাঠামো। যাকে খুঁজছিলে তাকে কি পেয়েছ? না, শুধু তাকেই পাইনি। ওকে যখন খুঁজছিলাম, মৃতদের রক্ষক বা অভিভাবক সমস্ত মৃত আত্মাকে ডেকে আনলো। ওদের প্রত্যেকের চেহারা দেখেছি আমি, কিন্তু সেখানে ছিল না ও। অভিভাবকরা আমাকে বলল অন্য কোনো জগতে তাকে খুঁজতে। তাই বলেছে ওরা? কিন্তু অমন জগৎ অনেক, ওভাবে খুঁজতে অনেক সময় লাগবে। তারপর নুইকে জিজ্ঞেস করল, তুমি কি দেখেছ মেয়ে? আমি কোনো তারার দেশে যাইনি মা। অগণিত অসংখ্য সিঁড়ি বেয়ে নেমে গেছি পাতালের অতল গর্ভে। এত ধাপ বইতে হওয়ায় এখন আমার পায়ে ব্যথা করছে। ওখানে গিয়ে পেয়েছি হাজার হাজার অন্ধকার গুহা। মৃত লোকদের হেঁটে চলে বেড়াতে দেখেছে সেখানে। তাদের শক্তি নেই, কিন্তু তারা অসুখী নয়। তারাও দেখেছে আমাকে। ওখানকার খবরাখবর জানতে চেয়েছিল তারা। আমিও মুখ খুলতে চেয়েছি, কিন্তু পারিনি। যতবারই মুখ খুলতে গেছি, আমার মুখ চেপে ধরেছে অদৃশ্য একটা শীতল হাত। অনেক অনেক চাঁদ ধরে তাদের মাঝে হেঁটে বেরিয়েছি আমি। অবশ্য এখানকার আকাশে কোনো চাঁদ ছিল না তখন, ছিল কেবল অন্ধকার, পলিশ করা কয়লার মতো চকচকে কালো আকাশ। গুহা থেকে গুহার ঘুরে বেরিয়েছি আমি। ওখানে এক গুহায় খুঁজে পেয়েছি আমার বাবা সিয়াপিকে। তার সাথে আমার মা ও অন্যান্য সৎ মাদেরকেও পেয়েছি। জুলুদেরকে দিয়ে ওদের সবাইকে খুন করেছিল শয়তান ইবুবেসি। এবার রেচেল বলল, ইবুবেসির দেখা পেয়েছি আমি। আমার কাছে ক্ষমায় ভিক্ষা চাইছিল সে, ওকে ক্ষমা করে দিয়েছি আমি। রাগত স্বরে নুই বলল, ইবুবেসির দেখা আমি পাইনি, ওকে কখনোই ক্ষমা করব না আমি। এমনকি আমার বাবা বা আমার পরিবারের অন্যান্যরাও তাকে ক্ষমা করতে বলে মনে হয় না। আমার ধারণা ঈশ্বরের সামনে ইবুবেসির অপকর্মের সাক্ষ্য দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা। এই কথা কি সিয়াপি তোমাকে নিজে বলেছে নুই? প্রশ্ন করল রেচেল। না, বাবাকে দেখেছি বিশাল এক কালো গাছের নিচে বসে আছে। ওটার আকার আকৃতি আমার জাতির প্রাণ এই গাছটার মতোই, তবে সেটা এতই বড় যে চেষ্টা করে ওটার শেষ মাথা দেখতে পাইনি। ওখানে কালো পানি দিয়ে ভরা একটা পাত্রের দিকে তাকিয়ে বসেছিল বাবা। ওই পানিতে অনেক কিছু আমাকে দেখিয়েছে সে। তার মধ্যে অতীত যেমন ছিল তেমন ভবিষ্যতের কিছু ব্যাপারও ছিল, তবে ওসব গোপন ব্যাপার, তাই ওসব নিয়ে কিছু বলবো না। শেষ পর্যন্ত কি দেখলে ভাতিজি আমার? প্রশ্ন করল নায়া, চোখে তীব্র কৌতূহল। দেখলাম ওই কালো গাছটায় আগুন ধরে গেছে, আগুনে পুড়ে ধসে গেছে গুহাগুলোর ছাদ। হাসতে হাসতে আর গান গাইতে গাইতে সেই ভাঙ্গা ছাদ দিয়ে
উড়ে বেরিয়ে গেল গুহাবাসী বামুন মানুষগুলো। বলে একটু থামল নই। ওর চোখে দ্বিধাগ্রস্ত দৃষ্টি, দ্বিধাগ্রস্ত কণ্ঠে সে বলল, তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই ধ্বংসস্তূপের ভেতর একা কেবল আমি রয়ে গিয়েছিলাম, আমি আর গাছে সাদা আত্মা। তখন একটা অদৃশ্য কণ্ঠ আমাকে সাহস দিল, বলল যে ভালোবাসার জন্য যে এত কিছু করতে পারে তাকে অবশ্যই ক্ষমা করা হবে। তাই ধৈর্য ধরতে বলল আমাকে। এরপরে জেগে উঠেছি আমি, কিন্তু মা, এর কোনো অর্থ আমি পাচ্ছি না। জীবিত কোনো পুরুষকেই তো আমি ভালোবাসি না, কখনো বাসিনি, বাসবও না। বলে আনমনা হয়ে গেল নই। জানি, সেজন্যই এর অর্থ করা খুবই কঠিন। বলতে বলতে রেচেলের দিকে তাকালো নায়া। রেচেল বলল, আমারও তৃপ্তি রয়ে গেছে। জাদু করে আবার আমাকে মৃত দেশে পাঠাতে পারবেন মা? আরেকবার খুঁজে দেখতাম ওকে পাই কি না। ওকে পেলে আবার ঝুঁকি নিতেও আমি রাজি আছি। না মেয়ে, তা সম্ভব নয়। খুব কম মানুষই এই পথে যেতে পেরেছে, আর দ্বিতীয়বার এই যাত্রা করার পরিণাম নিশ্চিত মৃত্যু। শুনে কাঁদতে শুরু করল রেচেল। নায়া তখন ওকে সান্ত্বনা দিয়ে বলল, কিন্তু না, অন্য আরও উপায় আছে। সব ঠিক থাকলে কাল সেই পথে তুমি হাঁটবে। এখন শুয়ে পড়ো, দুজনেই ঘুমাও। তবে এখন আর স্বপ্ন দেখো না কেউ। দুজনেই শুয়ে পড়ল, তবে জেগে বসে রইল নায়া। রেচেলের দিকে তাকিয়ে সে ভাবছে, তোমার ব্যাপারটা বুঝেছি। তোমার আত্মা শুদ্ধ, আর অনেক কষ্ট সইতে হয়েছে তোমায়। তাই অভিভাবকরা তোমাকে মিথ্যা বলবে না। বুঝতে পেরেছি, তোমার ইচ্ছা পূরণ করা যাবে। নিশ্চিন্তে ঘুমাও মেয়ে, আশাহত হয়েও না। কিন্তু নুইয়ের দিকে তাকিয়ে অনিশ্চিতভাবে মাথা নাড়ল সে। বলল, আমাদের জাতির গাছের মতো গাছের নিচে বসে শিশির পাত্র দেখেছে সিয়াপি। সেই গাছে আবার আগুন লেগে গেছে। এর ফলে বামনরা মুক্তি পেয়ে চলে গেল আলো আর মুক্তির রাজ্যে। অর্থ কি এসবের? ভালোবাসার জন্য যে ঝুঁকি নেয়। আচ্ছা, এবার মনে হয় ধরতে পারছি। তাই তো, কোনো পুরুষের জন্য ভালোবাসার কথা বলেনি কেউ। একজন নারী তো আর বোনকে ভালোবাসতে পারে, তাই না? কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার সাহস কি ওর আছে? থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কারণ ওর শিরায় জুলুর রক্ত বইছে। জুলুরা অবশ্যই সাহসী জাতি। ও এডো, তোর জন্যই সব অঘটন ঘটবে। কিন্তু তারপর কোথায় নিয়ে যাবে তুই বৃক্ষজাতির মানুষদের? না, এসব নিয়ে ভাবব না। অপচিন্তা যা করার এডুই করুক, আমি ওসব নিয়ে ভাবব না। পরদিন সকালে ঘুম ভাঙল রেচেলের। শরীর মন দুটোই একদম ঝরঝরে হয়ে গেছে। তবে গতরাতে স্মৃতি এখনও একদম স্পষ্ট। এখন ওর ধারণা গতরাতে আসলে স্বপ্ন দেখেছিল ও। তবে এতটা অভাবনীয় স্বপ্ন কিভাবে ওর মস্তিষ্ক কল্পনা করতে পারল, সেটাই ওর মাথায় ঢুকছে না। আত্মা, মৃত আত্মার দানবীয় অভিভাবক, ধূসর হলঘর, পরিচিত অপরিচিত কোটি কোটি লোকের দেখা পাওয়া আসলেই অভাবনীয়। রেচেল ভাবছে, মায়ের মতো ওরও ষষ্ঠ ইন্দ্রিয় ভালো করে কাজ করে বটে, তবে সেটার কাজের ধরন সম্পূর্ণ ভিন্ন। তাহলে কি মস্তিষ্ক বিকৃতির ক্ষতিপূরণ হিসেবে ওর ভেতর এই ক্ষমতাটা ঢুকিয়ে দিয়েছে স্বয়ং প্রকৃতিমাতা? নাকি এখনও ওর মাথা পুরো ঠিক হয়নি? বিকৃতির কারণে উন্মাদদের মতো আজগুবি সব শব্দ শুনছে আর অদ্ভুত সব দৃশ্য দেখেছে ও। তবে সত্যি বলতে ওসব নিয়ে রেচেলের খুব একটা মাথা ব্যথা নেই। ওর কেবল একটাই চিন্তা, ভালোবাসার মানুষটাকে পেতে চায় ও। নুয়ের ঘুম ভেঙেছে, উঠে বসেছে ও। রেচেল ওকে বলল, গতরাতে আমরা নির্ঘাত স্বপ্ন দেখেছি নুই। হয়তো খাবারের সাথে কোনো ধরনের ঔষধ মিশিয়ে দিয়েছিল মা, তাই ওসব দেখেছি আমরা। কি বলো? সঠিক জানি না জুলা, তবে ঘটনা যাই হোক, অমন স্বপ্ন আমি আর দেখতে চাই না। আমার জন্য তো শুভ কিছুই ছিল না। তাছাড়া কে বলতে পারে কোনটা সত্য আর কোনটা স্বপ্ন? হয়তো আমাদের এই পৃথিবীটাই আসলে স্বপ্ন। গত রাতে যা দেখেছিলাম হয়তো সেটাই সত্য। কে নিশ্চিত করে বলতে পারবে? থেমে গেল নুই। ভাবটা এমন যে যা বলার বলেছে, আর কিছুই বলবো না। সেই দিনটায় আর উল্লেখযোগ্য বিশেষ কিছু ঘটল না। যারা মারা গেল তাদের কবর দেয়া হলো। তবে গাছের নিচে বসলেই কেন মানুষগুলো মারা যাচ্ছে
তা র্যাচেল কখনো জানতে পারেনি। তবে হয়তো সেই গাছটা আসলে বিষবাষ্প ছড়ায়, কে জানে। এদের সবাই স্বেচ্ছায় মরতে এসেছে এমন নয়। বেশিরভাগ লোকের বেলায় দেখা যাবে এডোর কারণে আসতে বাধ্য হয়েছে তারা, এবং বেচারাদের মূল অপরাধ সাবেক বৃক্ষমাতার নায়াকে সমর্থন দেয়া। মৃত্যু গুহায় ঢুকানোর আগে নায়ার সাথে হয়তো দু একটা বিদায়ী বাক্য বিনিময় করে তারা। বলা বাহুল্য, সেসব অবশ্যই হয় বিষাদ মাখা কথা। মৃত্যুকামী এই লোকগুলোর মধ্যে যারা অভয়াশ্রমের বোবাকালা অভিভাবকদের কোনো পারিশ্রমিক দিতে পারে, তারা পায় সম্মানজনক দাফন কাফন, আর যারা তা পারে না তাদের ভাগ্যে জুটে নামহীন চিহ্নহীন কোনো এক কোণে একটা গর্ত। কখনো এমনও হয় যে 3 জনের ভাগ্যে জুটে একটা গর্ত, তবে তাতে বামুনদের কিছুই আসে যায় না। অভয়াশ্রমের দেয়ালের ভেতর শেষ আশ্রয় পেয়েছে, সেটাই তাদের জন্য যথেষ্ট। এটা তাদের মৃত্যুগত অধিকার। অভয়াশ্রমের ব্রাহ্মণ অভিভাবকরা বিষ সংক্রান্ত বিদ্যেই বিশেষ পারদর্শী। ওদের জন্ম মৃত্যু বিয়ে সবই হয় অভয়াশ্রমের পুরো দেয়ালের ভেতর। এর বাইরে কখনোই ওরা বের হয় না। বিয়ে শাদী ওরা করে বটে, তবে সন্তান জন্ম হার খুবই কম, এবং সন্তান হলেও সাধারণত তারা বাবা মায়ের মতো বোবা কালাই হয়। আর ভুলেও যদি কোনো স্বাভাবিক সন্তান ভূমিষ্ঠ হয়, তো সাথে সাথে সেই সন্তানটিকে নিয়ে গিয়ে মৃত্যু বৃক্ষের সাথে বেঁধে ফেলা হয়। এভাবে তার মৃত্যু নিশ্চিত করে এই কুটিল বামনরা, কারণ ওদের ধারণা এরা বেঁচে থাকলে বৃক্ষযাত্রীর প্রাণ এই জীবন মৃত্যু বৃক্ষের সকল গোপনীয়তা ফাঁস করে দেবে। কি অমানবিকতা! এই বামুনদের জীবনে বিনোদন বলতে কিছু নেই বললেই চলে। এক আছে শুধু পূর্ণিমার রাতে ওই মৃত্যু বৃক্ষের ডালে ডালে বেবুনের মতো ঝুলে লাফালাফি করা, আর গাছের নিচে আগুন জ্বালিয়ে হৈ হুল্ল করে ভোজ করা। এরা জীবন ধারণের জন্য কোনো কাজই করে না। বাইরে থেকে কিছু লোক খাবার দিয়ে যায়, সেটাই ওদের ভোজ। এই খাবার সরবরাহকারীদের বলা হয় দেয়ালের দাস। এই বামন লোকগুলো হাসি খুশি হলেও দুধে ধোয়া তুলসী পাতা নয়। ওদের মধ্যেও কুপ্রবৃত্তি ভালোই কাজ করে। রেচেল যেদিন এখানে এলো সেদিন এই চুরির দায়ে ধরা পড়ে একজন। এমন অপরাধ ধরা পড়লে বামনদের সর্দার তার বিচার করে। বিশেষ একটা তরল খেতে দেয় তাকে। খেয়ে ফেললে ভালো, নয়তো সে অপরাধী প্রমাণিত হয়। অপরাধীকে পাঠিয়ে দেওয়া হয় মৃত্যু গুহায়। সাধারণত ওখানে কাজ করাকালীন অভিভাবকদের উপর মৃত্যু বৃক্ষের কোনো প্রভাব পড়ে না, কিন্তু যখন অপরাধী হিসেবে ওখানে যায় তখন মরতে বাধ্য সে। এই ভেদটাই রেচেলের কাছে পরিষ্কার নয়, এমনকি নায়ার কাছেও নয়। সে শুধু অতটুকুই বলতে পেরেছে যে হয়তো অপরাধীর মন ভেঙে যাওয়ায় আর প্রায়শ্চিত্ত করার চিন্তার কারণেই শেষ পর্যন্ত ভেঙে পড়ে তার মানসিক প্রতিরোধ। মৃত্যুকে মেনে নেয় সে, ফলে সত্যি মৃত্যু এসে তার জীবন অবসান ঘটায়। অন্তত এটাই নায়ার থিওরি। এসব দেখে রেচেলের মনে হয়েছে জুলোরা রক্তপিপাসু বটে, কিন্তু তারপরও ওদের ভিতর কুটিলতার জায়গা নেই। অথচ এই লোকগুলো এতই কুটিল যে এদের তুলনায় জুলোদেরকে রীতিমতো ফেরেস্তা বলে মনে হয়। জুলোরা অন্তত রেচেলকে উপযুক্ত শ্রদ্ধা করেছে, সম্মান দিয়েছে, কিন্তু এখানকার বোবাকালা অভিভাবকরা তাদের শিশির পাত্রে রেচেলকে নিয়ে যা দেখেছে সেসব নিয়ে নানা রকম কুৎসিত ইঙ্গিত করতেও ছাড়ে না। রীতিমতো উপহাস করে ওকে নিয়ে। রাত হয়ে গেছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে সিডারের কড়া গন্ধ। গুহায় কুপির আলোয় নায়ার সামনে বসে আছে রেচেল আর নুই। রেচেলকে নায়া জিজ্ঞেস করল, যাকে খুঁজছো তাকে তো ছায়ের দেশে পাওনি, এখন বলো তুমি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আবারও নতুন কোথাও যাওয়ার ইচ্ছে আছে? আছে মা, ওর খবর পাওয়ার জন্য দরকার হলে স্বর্গমর্ত সবখানি যাব আমি। বেশ, বুঝেছি। কাজটা আমাকে ক্লান্ত আর শক্তিহীন করে দেয়, কিন্তু তবু আমি তোমার জন্য চেষ্টা করব, কারণ লাল মৃত্যু থেকে আমাকে বাঁচিয়েছ তুমি। আজ আর নুই ওর সাথে যাবে না, তাই সরে বসেছে ও। ওদিকে গান ধরল নায়া। ঘুমের ঘোরে গ্রহ নক্ষত্র ছাড়িয়ে অন্য কোথাও চলে গেছে বলে মনে হলো রেচেলের। বহু কিছু দেখল ও, এত কিছু যে ওসবের স্মৃতি ওর মাথায় রইল না। তবে একবার ও কেবল অনুভব করল যে রিচার্ড ওর কাছাকাছি। এরপরই জেগে উঠল রেচেল। এসব শুনে নায়া বলল, বুঝেছি, আজ বিশ্রাম নাও,
আগামীকাল তোমার আত্মাকে আরও শক্তিশালী করে দেব আমি। তখন আর আত্মা তোমার কাছে আসতে পারবে। আজ ঘুমাও। পরের দিনও একই ঘটনা ঘটল। তবে এদিন রেচেলের মনে হলো পৃথিবী ছেড়ে যায়নি ও। বহু কষ্টের পর যেন খুঁজে পেল রিচার্ডকে। যদিও তাকে দেখেনি ও, তবে তার কণ্ঠ শুনেছে। জেগে উঠে সব নায়াকে জানালো রেচেল। প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনল নায়া। তারপর বড় বলে করে শিশির পাত্র আনার জন্য বলল। তারপর নায়া নিজে এবং অপর দুই মহিলাও তাকালো সেই পাত্রের দিকে। অনেক লম্বা সময় ধরে ওদিকে তাকিয়ে থেকে পরে পানিগুলো ঢেলে ফেলে দিল একটা পাথরের উপর। আঙ্গুলের ইশারায় নায়াকে কিছু একটা বলল তারা। উদ্বিগ্ন রেচেল প্রশ্ন করল, কিছু দেখলেন মা? হ্যাঁ, দেখেছি। আমি এবং এই দুই জ্ঞানী মহিলাও দেখেছে। একই জিনিস দেখেছি সবাই। তার মানে যা দেখেছি সত্য দেখেছি। তবে যাই দেখেছি ওসব তোমার শোনার দরকার নেই এই মুহূর্তে। শুধু জেনে রাখো, আশা আছে তোমার। পরের রাতে আবার নায়াকে রেচেল অনুরোধ করল ওকে যেন রিচার্ডকে খুঁজতে যাওয়ার ব্যবস্থা করে দেয় সে। কিন্তু আপত্তি করল নায়া। বলল, 3 বার তোমার আত্মাকে শরীর থেকে বের করে এনেছি। এর বেশি আর সম্ভব না। সম্ভব হলেও আমি আর পারতাম না, কারণ ব্যাপারটা আমাকে নিঃশক্তি করে ফেলে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এর কোনো প্রয়োজনও নেই, কারণ তোমার আত্মা তাকে খুঁজে পেয়েছে এবং তাকে সান্ত্বনাও দিয়ে এসেছে। মানলাম মা, কিন্তু কোথায় আছে সে? আমাকেও শিশুর পাত্রে দেখতে দিন। ঠিক আছে, দেখো, বলে পাত্র আনতে ইশারা করল নায়া। পানিতে তাকিয়ে আগে ঘটে যাওয়া কিছু বিষয় ছাড়া নতুন আর কিছুই দেখল না রেচেল। তিক্ত হয়ে উঠল ওর মন। চোখ তুলে বলল, মা, পুলের পানিতে রিচার্ডের আগমনের দৃশ্য দেখেছি আমি। তারপর এডোর পাত্রে দেখেছি ডিনগানের অন্তর, কিন্তু এখন কিছু দেখতে পাচ্ছি না। পুলের পানিতে কি দেখেছো বলতে পারবো না। এটা তোমার মন তোমাকে দেখিয়েছে। আর এডোর পাত্রে যা দেখেছো সেগুলো হয়ছিল এডোর দেখা দৃশ্য, নয়তো আমার দেখা, যা তোমার খুঁজে এডো রওনা হবার আগে আমি দেখিয়েছিলাম। কিন্তু শুদ্ধ আত্মার ষষ্ঠ ইন্দ্রিয়ধারী হওয়া সত্ত্বেও সঠিক প্রশিক্ষণ না নিলে আমাদের পাত্রে তুমি কিছুই দেখতে পাবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের রক্তের সাথে তোমার যোগ না থাকলে যতই শেখানো হোক কিছুই দেখার সামর্থ্যই হবে না তোমার, বলল সাবেক বৃক্ষমাতা। অর্থাৎ অর্থাৎ এটু যদি সত্যিই তোমাকে দিয়ে বৃক্ষজাতিকে শাসন করাতে চায়, তাহলে বিশেষ কিছু কাজ করতে হবে ওকে। তোমার আর নিজের হাত কাটতে হবে ওকে। তারপর তোমার শিরায় মিশিয়ে দিতে হবে ওর রক্ত। একই সাথে ওর শিরায় মেশাবে তোমার রক্ত। তারপরেই কেবল আমাদের শিশির পাত্রে দেখতে পাবে তুমি। কিন্তু এর ফলে যতদিন বাঁচবে এডোর ইচ্ছের দাস হয়ে রইবে তুমি। তাই যদি হয় তাহলে বলবো আমাদের কারোরই বেশি দিন বাঁচা হবে না, বলল রেচেল। সেই রাতে খুবই ক্লান্ত বোধ করল রেচেল। অথচ সারাদিনে কোনো কাজে ওকে করতে হয়নি। এটা চিন্তা করেই বরং বেশি অবাক হলো ও। ঘুম ভেঙে উঠে বসে আছে এমন সময় দেখল ছোট্ট একটা ড্রাম হাতে গুহা থেকে বের হয়ে যাচ্ছে নায়া। তাড়াতাড়ি নুইকে জাগিয়ে তুলল ও। তারপর নায়ার পিছু নিল দুজনে। রেচেলের সন্দেহ অভয়াশ্রমের আশ্রয় ছেড়ে বোধহয় চলে যাচ্ছে সে, কিন্তু না, ওর সন্দেহ অমূলক। তবে দারুণ কসরত দেখা পেল ও। অভয়াশ্রমের বিশাল উঁচু দেয়ালের গা থেকে ঝুলে থাকা লতা ধরে ধরে বেড়ালের দক্ষতায় উপরে উঠে গেল নায়া। ওর জায়গায় দেয়ালের উচ্চতা 50-60 ফুট তো হবেই। উপরে উঠে দেয়ালের কিনারায় পা ঝুলিয়ে বসল নায়া। তারপর বাজাতে শুরু করলো হাতের ড্রামটা। 5টা বা 10টা আঘাত করেছে এক তালে, আবার পরের 5টা বা 10টা আঘাত করছে দ্রুততর তালে। রেচেল ধরেই নিল কোথাও কোনো সংবাদ পাঠাচ্ছে সে। এক সময় থামল নায়া। নেমে এলো ঘোর নীরবতা। অটুট নীরবতায় ফাটল ধরাচ্ছে কেবল অদূরবর্তী বন থেকে ভেসে আসা গাছের ধসে পড়ার আওয়াজ। লম্বা একটা সময় নীরবতার পর বহু দূর থেকে ভেসে এলো মৃদু ড্রাম বাজার আওয়াজ। নিঃসন্দেহে আওয়াজটা নায়াও শুনেছে। ওটা থেমে যাবার পর নায়া তার ড্রামে একটা আঘাত করল। রেচেল বুঝল, নায়া জবাব দিল, শুনতে পেয়েছি। এরপর থেমে থেমে ড্রামের শব্দ আসতেই থাকলো।
মাঝে মাঝে বিরতি যেহেতু দিচ্ছে তাই রেচেল অনুমান করল পাহাড়ের ড্রাম বাদকও কারো কাছ থেকে শুনে এদিকে কোনো একটা সংবাদ পাঠাচ্ছে। আকাশে ধূসর আভা ফুটতে শুরু করা পর্যন্ত এভাবেই চলতে থাকল। আকাশের দিকে একবার তাকিয়ে নিচে নামার প্রস্তুতি নিল নায়া। সঙ্গে সঙ্গে ছুটে গুহায় চলে এলো রেচেলরা। শুয়ে ভান ধরল যেন ঘুমিয়ে রয়েছে, কিন্তু এত সহজে ভবি ভুলবার নয়। ওদের মাথার পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে নায়া বলল, নায়াকে এত সহজে ধোকা দিতে পারবে? কাছে মাথা তুলল রেচেল। আমাদের দেখে ফেলেছেন তাহলে? না, নিজের চোখে কাউকে দেখিনি আমি, তবে তোমরা আমাকে অনুসরণ করেছ তা অনুভব করেছি। আর তোমরা যা বলাবলি করেছ তার সবই মনের কানে শুনেছি আমি। বলো দেখি ইনকো সাজানা, নতুন যাত্রার জন্য তুমি প্রস্তুত? হ্যাঁ মা, কিন্তু আপনার অসুবিধা না থাকলে আমাদের জানাবেন যে ড্রামের মাধ্যমে কি খবর জানলেন আপনি। সানন্দে জানাবো। ভূজাতির দাসদের কাছে কিছু হুকুম পাঠিয়েছিলাম। ওরা এখন আমাকে বৃক্ষমাথা হিসেবেই জানে, তাই আমার কথা ওরা মানে। উমকুলুদের সর্দারকে হুকুম করেছি আমার বিশেষ একটা কাজে বাইরে লোক পাঠানোর জন্য। কি কাজ মা? বললামই তো, কাজটা আমার, তোমার নয়। আর একটা ব্যাপার, বুঝতে পারছি না আমি আর কয়দিন টিকব। তার আগে সব কিছু ঠিকঠাক করতে হবে। এই পর্যন্ত বলে আর দ্বিতীয় কোনো কথা না বলে মা দূরে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল নায়া। পরে রেচেলকে আর কোনো সম্মোহন বা কোনো যাত্রায় পাঠায়নি নায়া। রেচেলের পাগলামিও একদম চলে গেছে, কিন্তু তারপরও সাধারণ কোনো নারী নয় রেচেল। শারীরিকভাবে হেঁটে চলে বেড়ালেও শরীর ছেড়ে নানা জায়গায় ঘুরে বেড়ায় ওর মন। তবে এসবের বেশিরভাগ সম্বন্ধেই ওর কিছুই মনে থাকে না। রাতে তো বটেই, এমনকি দিনেও ওর ঘটনা ঘটে। তবে ওর কেবল এতটুকুই মনে থাকে যে প্রতিদিন ওর আরও কাছে আসছে রিচার্ড। ব্যাপারটা নিজের ভেতর খুব ভালোভাবে অনুভব করছে রেচেল। রেচেলের এই কর্মহীন উদ্যমহীন দিনাতিপাতের মধ্যে রিচার্ডের কাছে আসতে থাকাটাই কেবল ওর আনন্দের উৎস। যদিও রেচেলের ধারণা এটা স্রেফ ওর স্বপ্ন, কিন্তু ওর ভেতর প্রশ্ন জাগে, এত অদ্ভুত স্বপ্ন কেন দেখে ও? আর স্বপ্নগুলোই বা ওকে এত উদ্বেলিত করে কেন? প্রতি সকালে ঘুম থেকে জেগে কেনই বা ওর মনে হয় পুরো রাত ধরে হেঁটেছে ও? ওর মনে হতে থাকে ঝড় ঝঞ্ঝা হিমশীতল রাত বা উনুনসম উত্তপ্ত মরু পাড়ি দিয়ে এসেছে ও। কিন্তু কেন, কিভাবে? ব্যাহত দেখা যাচ্ছে ওসব অদৃশ্য কারণে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে ও। আর সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, রেচেলের মনে হচ্ছে প্রতি মুহূর্তেই ওর দিকে এগিয়ে আসছে রিচার্ড ডেরিয়েন। এসব নিয়ে প্রশ্ন করলে কেবলই মাথা নাড়ায় নুই। হয় আসলেই কিছু জানে না, নয়তো না জানার ভান করে। তবে আচার আচরণে মনে হয় আসলে ঘটনা জানে কেবল অভয়াশ্রমের বোবাকালা মহিলারা। তারা রেচেলকে দেখিয়ে হাসাহাসি করে আর কয়েক মাথা এক হয়ে একটা শিশির পাত্রে তাকিয়ে কি যেন দেখতে থাকে। নুই বা নাইয়া কিছুই জানে না। ব্যাপারটা আসলেই ঠিক নয়, কারণ চোখের সামনে ওরা দেখতে পাচ্ছে আরোগ্য অযোগ্য জরাগ্রস্ত মানুষের মতো দিনে দিনে শুকিয়ে কাঠের মতো হয়ে যাচ্ছে রেচেল। এভাবে কেটে গেল 3 সপ্তাহ। তারপর হঠাৎ করে একদিন নায়ার মনে হলো মনে মনে তার কাছে খবর পাঠিয়েছে এডো যে নায়ের সাথে কথা বলতে চায়, এবং পরদিন সত্যিই হাজির হলো এডো। সাথে এনেছে কেবল হানাকে। গুহামুখে তাদের সাথে দেখা করল নায়া। এডো বলল, বুড়ি, শুকিয়ে পাণ্ডুর হয়ে গেছ, তবে বহাল তবিয়তে বেঁচে আছো দেখছি। লোকেরা বলে ভাবছিল এতদিনে তুমি বোধহয় মৃত্যু গুহায় গিয়ে ঢুকেছ। তোমার সুস্থতার খবর কি তাদের জানাবো? রাগ চেপে রেখে নায়া বলল, শুকিয়েছি, ত্বক ফ্যাকাশে হয়ে গেছে, সে তো দেখতেই পাচ্ছ। আমার গায়ের হাড়গুলো এখন বাইরে থেকে দেখা যায়। শিরা ধমনীতে পর্যাপ্ত রক্ত বইছে না। এটাও কি ঠিক যে কিছুদিনের মধ্যে আমাকে মৃত্যু গুহায় আশ্রয় নিতে যেতে হবে? সেই সাথে এটাও ঠিক, বিষাক্ত ব্যাং এডো, আমাদের জাতির হাজার হাজার লোকদের জ্ঞান ব্যবহার করে নিজেকে ধনী আর বড় করতে চাও তুমি। চাও একা এই জাতিকে শাসন করতে। তবে এখন বিশেষ কিছু কথা বলবো, সেগুলো শুনলে তোমার জন্যই ভালো। তবে অবশ্যই আমার কথা তুমি শুনবে। শুনছি, বলো। আমিও জানি
এখনও তোমার ভেতর জ্ঞান আছে। মরে যাওয়ার আগে ওই জ্ঞানের ভাগ যতটা সম্ভব আমিও নিতে চাই। ভালো করে দেখো এডো, আমি একা এখানে বসে দিনকে দিন শুকিয়ে ফ্যাকাশে হচ্ছি না, আরও একজন হচ্ছে। বলে ইশারায় রেচেলকে দেখালো নায়া। এডো বলল, তাই তো দেখছি, এই অশুভ জায়গায় মেয়েটার ভেতর থেকে জীবনী শক্তি শুষে নিচ্ছে। তবে আমার মনে হয় ওর আত্মাকে দূরে কোথাও পাঠিয়েছিলে তুমি। এই যাত্রায় মানুষের প্রাণশক্তি কেড়ে নেয়। হয়তো, তবে বেশি দেরি হওয়ার আগেই সশরীরে মেয়েটির নতুন জায়গায় পাঠাতে চাই আমি। কিন্তু ওকে বাধা দেওয়ার মতো একমাত্র মানুষ হচ্ছে তুমি এডো। হ্যাঁ, আমরা জানি। এক ভবগুরের সাথে এই মেয়েটার মোলাকাত করাতে চাও তুমি। সেই রাতে ড্রামের শব্দ শুনে আর শিশির পাত্র দেখে যা বোঝার আমি বুঝে নিয়েছি। বেশ এডো, তুমি যদি সত্যি জ্ঞানী হও তো মেয়েটাকে চলে যেতে দেবে তুমি? কেন দেব? ওকে যেতে দিলে আমার স্বপ্ন অধরা রয়ে যাবে। তোমার পর ওই হবে এখানকার রানী। এটা কেবল আমার নয়, জনতার ইচ্ছে। বামুন রানী দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়ে গেছে তারা। শাসকের আসনে নতুন কোনো মানুষ দেখতে চায়। উপরন্তু আমার রক্তের সাথে ওর রক্ত মিশলে ইতিহাসের যে কোনো বৃক্ষমাতার চেয়ে অনেক বেশি জ্ঞানী হয়ে উঠবে ও। কারণ এখনও কুমারী ও, আর যে কারো চেয়ে বিশুদ্ধ তার আত্মা। না, ওকে আমি যেতে দেব না। আমার সাথে না গেলে এই পবিত্র জায়গার বাইরে পা দেয়া মাত্র ওকে হত্যা করা হবে। তারপর যেখানে ইচ্ছে গিয়ে যার সাথে ইচ্ছা তার সাথে মিশতে পারে ওর আত্মা। মাথা খারাপ হয়ে গেছে তোমার এডো? বোকামি করছো। লোভে অহংকারে অন্ধ হয়ে গেছো তুমি। মেয়েটাকে চলে যেতে দাও। বৃক্ষমাথা হিসেবে অন্য কাউকে বেছে নাও। এমনকি নুইকেও নিতে পারো, বলল নায়া। নুই তো তোমারই ছায়া। যাদের তুমি পছন্দ করো ও তাদের পছন্দ করে। সুতরাং যাদের তুমি অপছন্দ করো তাদের অপছন্দ করবেই ও। কারণ নুই তোমারই ভাতিজি। না, ওই দুয়াশলা মেয়ে আমাদের রানী হবে না। রানী হলে ইনকো সাজানাই হবে, অন্য কেউ নয়। একটু ঝুঁকে এলো নায়া। সরাসরি এডোর চোখের দিকে তাকিয়ে স্পষ্টভাবে বলল, তাহলে এডো, জেনে রাখো, ভূত জাতি তার শেষ রানী দেখে ফেলেছে। গর্ধব, তুমি চেনো না, এমন অনেকে চাইছে ওকে। তারা তাদের শক্তি লুকিয়ে রাখছে। তুমি তাদের চেনো না, কিন্তু আমি চিনি। ওকে পাওয়ার জন্য আমাদের জাতিকে ধ্বংস করতেও প্রস্তুত তারা। যাক, তোমার যা ইচ্ছা করো। আর হ্যাঁ, এ বেচারির হয়ে আজ আমি কথা বলিনি, বলেছি আমাদের প্রাচীন ভূত জাতির মানুষদের হয়ে। কারণ তাদের অন্ত ঘনিয়ে আসছে। জাল বুনছ, বুনো, কিন্তু মনে রেখো, তোমার জালে তুমিই ফাঁসবে। শুনে রাখো এডো, তোমার মৃত্যু হবে যে কারোর চেয়ে অনেক বেশি লাল, রক্তাক্ত। এখন বিদায় হও। অন্য জগতে গিয়ে ক্ষমা চাইবার জন্য যেদিন আমার খোঁজ করবে, সেদিনের আগে আর তোমাকে দেখতে চাই না। আমার কাছে একটা পাতা থাকা পর্যন্ত আমি মৃত্যু ঘায়ে পা রাখব না। আর তোমার লোকদের বলো, তাদের সাবেক বৃক্ষমাতা মারা গেছে। তাদেরও সময় ঘনিয়ে আসছে, তারাও প্রস্তুতি নিক। মুখ খুলতে চাইল এডো, কিন্তু নায়ার চোখে আগুন দেখে আসলেই ভয় পেয়েছে সে। এডো আর হানা পরস্পরকে দেখল একবার, তারপর কথা না বাড়িয়ে উঠে গেল দুই পুরোহিত। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংসের 11তম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।